মানব শরীর তো আমাদের হিউম্যান ফিজিওলজির পরিপাক অধ্যায়টা আমরা ইতিমধ্যে শেষ করলাম, তাই না? তো পরিপাক অধ্যায়ে আমরা পড়েছি মূলত আমাদের খাবারটা ডাইজেশন হয়ে তোমার অ্যাবজর্পটিভ ফর্ম, যেটা গ্লুকোজ বা গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, বা অ্যামিনো অ্যাসিড, এগুলোতে পরিণত হয়। তো আলটিমেটলি এগুলো কোথায় যাবে? এগুলো প্রত্যেকটা সেলে যাবে। এগুলোর কাজ কোথায়? প্রত্যেকটা কোষ। তাহলে এগুলো আমাদের ডাইজেস্টিভ যে পোর্শন, এই পোর্শন থেকে আলটিমেটলি প্রত্যেকটা সেলে নিয়ে যাওয়ার জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়, তাই না? ওই মাধ্যমটা কে? ওই মাধ্যমটা হচ্ছে মূলত রক্ত, ব্লাড। তো এই ব্লাডের মাধ্যমে আলটিমেটলি আমাদের এই প্রত্যেকটা জিনিস আমাদের প্রত্যেকটা কোষে পৌঁছাবে। তাছাড়াও যেই সকল উপাদান আমাদের কোষের জন্য প্রয়োজনীয় না, এগুলো আবার কোষ থেকে বাইরে বের করে নিয়ে যাবে। তো মূলত আমরা এখানে এই অধ্যায়ে আমাদের শরীরতত্ত্ব বা হিউম্যান ফিজিওলজি, ব্লাড এবং সার্কুলেশন, সঞ্চালন কীভাবে সম্পন্ন হয় সব কিছু এটা নিয়ে আলোচনা করি আর কি। হ্যাঁ, তো আমাদের এই রক্ত সংবহনতন্ত্রের অংশ কী কী আছে? একটা হচ্ছে রক্তবাহিকা। রক্তবাহিকা সমৃদ্ধ আমাদের কিছু ব্লাড ভেসেল আছে। কী কী ব্লাড ভেসেল থাকতে পারে? এই যে আর্টারি, যেটাকে আমরা বলি ধমনী, ধমনী। তারপর হচ্ছে যে বেইন, মানে হচ্ছে যে শিরা। এরপরে হচ্ছে যে ধমনী শিরাকে যেটা যুক্ত করেছে সেটা হচ্ছে যে কৈশিক জালিকা বা ক্যাপিলারি, তাই না? কৈশিক জালিকা। তাহলে আর্টারি মূলত আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, বেইন বা শিরা মূলত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এটা হচ্ছে মূলত এক্সচেঞ্জ করে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে রক্ত, এই রক্তটাকে এক্সচেঞ্জ করতে সাহায্য করে। সর্বপ্রথম উইলিয়াম হার্ভে আমাদের রক্ত সংবহন সম্পর্কে ধারণা দিয়েছেন। এ অধ্যায়ে মূলত আমরা এই যে রক্তবাহিকা, রক্তকণিকা, লসিকা নিয়ে পড়ব, রক্ত জমাট বাঁধা প্রক্রিয়া, ব্লাড ক্লটিং কীভাবে হয় এগুলো পড়ব, হৃৎপিণ্ডের গঠন, হ্যাঁ, হৃৎপিণ্ডের অ্যানাটমি কী, ছোটোখাটো বিষয়গুলো নিয়ে জানবো, হার্টবিটের দশাসমূহ, হ্যাঁ, টোটাল 4টা ফেজ নিয়ে আমরা পড়ব হার্টবিটের। হার্টবিট নিয়ন্ত্রণে এসএ নোট কীভাবে কাজ করে, অ্যাভি নোট কীভাবে কাজ করে, ফার্কিনজি ফাইবার বা আঁশের ভূমিকা কী, মানবদেহের রক্ত সংবহন তন্ত্রের তুলনা, এবং হৃদ রোগের বিভিন্ন অবস্থা এবং করণীয় কয়েকটা হার্ট সংক্রান্ত রোগের কথা আমরা ইয়াতে আলোচনা করি। এরপর হচ্ছে পেসমেকার, হ্যাঁ, পেসমেকার প্রাকৃতিক অ্যাসের নোট যদি আমাদের নষ্ট হয়ে যায়, ওই ক্ষেত্রে আমরা কৃত্রিম উপায়ে এটাকে কাজ করার জন্য পেসমেকার বসিয়ে থাকি। ওপেন হার্ট সার্জারি, করোনারি বাইপাস, সর্বশেষ অ্যাঞ্জিওপ্লাস্টি, সব কিছু নিয়ে মূলত ইয়াতে আলোচনা হবে। শুরুতে আমরা রক্ত নিয়ে জানবো, এবং রক্ত নিয়ে প্রথম যে প্যারাটা, এই প্যারাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই প্যারা থেকে বলা যায় যে মেডিকেলে বিভিন্ন ভার্সিটিতে অনেকবার কোয়েশ্চেন আসছে, অনেকবার অনেকবার। হ্যাঁ, এখানে 3টা লেখা আছে, মেডিকেল 14-15তে আসছে, 20-21-এ আসছে, 21-22-এ আসছে। আমি যে বছর 2 বছর দিয়েছি না, আমি 20-21 এবং 21-22 2 সালে আসছে এখান থেকে কোয়েশ্চেন। জাস্ট ছোট্ট 4-5টা লাইন থেকে কোয়েশ্চেনগুলো করে। কি করে? প্রথম হচ্ছে রক্ত কী? রক্ত হচ্ছে তরল মাতৃকে স্ক্রিনটা বাসমান। দেখতেছি না। স্ক্রিন দেখা যাচ্ছে না? যাচ্ছে এখন। তাহলে আমাদের এই রক্তটা হচ্ছে তরল মাতৃকে বাসমান 3 ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে রক্ত বলা হয়। রক্তের মাধ্যমে বিভিন্ন ধরনের রক্তবাহিকা দেহের সকল কোষে পুষ্টি, ইলেকট্রোলাইট, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিজেন, ইমিউন কোষ ইত্যাদি বহন করে। এগুলো আমরা রক্তের কাজের মধ্যে অনেক বিস্তারিত পড়ব। তো একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের কত লিটার রক্ত থাকতে পারে? 5 থেকে 6 লিটার থাকতে পারে, 5 থেকে 6 লিটার। অর্থাৎ দেহের মোট ওজনের 8%। মানে একজনের ওজন যদি তুমি 100 কেজি ধরো, তাহলে তার রক্ত থাকবে অ্যাপ্রক্সিমেটলি 8 লিটারের মতো। রক্ত সামান্য ক্ষারীয়। কেন ক্ষারীয়? আমাদের এর পিএইচ হলো 7.35 থেকে 7.45, মানে হলো 7-এর চাইতে হালকা বেশি, এই জন্য বলতেছে কেমন, সামান্য ক্ষারীয়। এবং গড়ে ধরতে গেলে 7.40। তো এর চাইতে বেশি হইতে পারবে না, এর চাইতে কম হইতে পারবে না। এর চাইতে বেশি হলে সমস্যা, কম হলে সমস্যা। তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। এবং আমরা যদি ফারেনহাইটে বলি তাহলে 98.4 ফারেনহাইট নর্মাল। রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, মানে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি মানে হলো পানির তুলনায় কত গুণ ভারী, এটা বোঝায়। তো এটা হচ্ছে 1.065, মানে হালকা ভারী পানির চেয়ে। এটা আসে পরীক্ষায় অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনতা হয়। রক্তের স্বাদ নোনতা কেন হয়? অজৈব লবণ এখানে উপস্থিত থাকে। এরপরে হচ্ছে সুনির্দিষ্ট বাহিকার মাধ্যমে রক্তদেহ সবখানে সঞ্চালিত হয়। ওই যে বাহিকা কী কী আছে আমরা পড়লাম, আর্টারি মানে হলো ধমনী, তারপর হচ্ছে যে শিরা, ভেন, এরপর হচ্ছে ক্যাপিলারি বা কোষিক জালিকা, তাই না? রক্তের সান্দ্রতা পানির তুলনায় প্রায় 5 গুণ বেশি। সান্দ্রতা মানে কি? সান্দ্রতা মানে হলো
এই যে তোমার একটা ভেসেলের মধ্য দিয়ে যখন কোনো ফ্লুইড চলাচল করে, চলাচলের সময় যে বাধাটা প্রাপ্ত হয় এটাই হচ্ছে মূলত সান্দ্রতা। সান্দ্রতা পানির একটা ধর্ম। ধরো আমরা কোনো বস্তুকে যখন একটা তলের উপর দিয়ে নিয়ে যাই তখন এখানে ঘর্ষণ বল প্রাপ্ত হয় না, সেমভাবে আমাদের গতির বিপরীতে এখানেও সেম গতির বিপরীতে একটা বল কাজ করে যেটাকে আমরা বলতেছি সান্দ্রতা। তো রক্তের স্পেসিফিক গ্র্যাভিটি যেহেতু পানির চাইতে বেশি, সুতরাং এই সান্দ্রতা পানির তুলনায় প্রায় 5 গুণ বেশি। লোহিত রক্তকণিকা এবং প্লাজমা প্রোটিনের জন্য মূলত এটি হয়ে থাকে, কারণ এদের ভর এবং আয়তন তুলনামূলকভাবে বেশি হয় প্লাজমা প্রোটিন বিশেষ করে। রক্তের সাধারণ কার্যাবলী, এই যে রক্তের ফাংশন টোটাল আমাদের 14টা হেডলাইন দেওয়া আছে। 14টা হেডলাইন খুব ভালো মতো করে তোমরা মুখস্থ করিও, এগুলো পরীক্ষায় সিকিউতেও দিয়ে দেয় অনেক সময়। এগুলো পড়লে মোটামুটি তোমরা এখানে কি পড়া আছে এগুলো দেখতে পাও, মানে বুঝবা, এগুলো হামরি কিছু নেই। পুষ্টিদ্রব্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ভিটামিন ইত্যাদি ইত্যাদি। শ্বসন গ্যাস পরিবহন, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ ইত্যাদি। অক্সিজেনকে ফুসফুস থেকে দেহকোষে প্রবেশ করে, কার্বন ডাইঅক্সাইডকে দেহকোষ থেকে ফুসফুসে নিয়ে যায়। এরপরে হচ্ছে বিপাক নিয়ন্ত্রক দ্রব্যাদি পরিবহন, কি কি আছে, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি ইত্যাদি পদার্থগুলোকে এদের ক্রিয়াস্থলে বহন করে নিয়ে যায়। বর্জ্য পদার্থ পরিবহন, যেমন কি কি আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি দেহ থেকে অপসারণের জন্য বৃক্ষ যকৃত এবং ফুসফুস কর্মগ্রন্থি ইত্যাদি অঙ্গ পরিবহন, মানে বর্জ্য পদার্থ পরিবহন করে থাকে। এরপর হচ্ছে পানি সাম্য নিয়ন্ত্রণ। আমাদের দেহের যে পানির ব্যালেন্স, এই ব্যালেন্সটা নিয়ন্ত্রণ করতে ভূমিকা রাখে কে, আমাদের এই রক্ত। দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, এরপর আয়নের সমতা রক্ষা, ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করে। দেহের প্রতিরক্ষা, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আমরা জানি আমাদের দেহকে ফরেন বডি বা বাহ্যিক যে জীবাণু এখান থেকে রক্ষা করে। সঞ্চয় অঙ্গ থেকে খাদ্য পরিবহন, তারপর সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। প্লাজমা প্রোটিন প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। অম্লক্ষারের ভারসাম্য রক্ষা বা বাফারের মতো কাজ করে আমাদের ব্লাডটা। এরপর হচ্ছে রক্তকরণ প্রতিরোধ, আমরা জানি রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিংয়ের মাধ্যমে আমাদের রক্তকরণটা প্রতিরোধ করে। কোথাও কেটে গেলে এখানে ব্লাড জমা বেঁধে যায়, ফলে রক্ত অতিরিক্ত ব্লিডিং থেকে আমাদের রক্ষা করে। অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা, এটাকে আমরা হোমিওস্টেসিস বলে থাকি। হোমিওস্টেসিস মানে কি, মানে হলো তোমার নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন, মেনটেনিং দ্য নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন অফ হিউম্যান বডি, মানে হলো তোমার বডির যে কন্ডিশন এটাকে সে সবসময় মেনটেন করতে চায়। মনে করো যে তোমার বডিতে পিএইচ একটা নির্দিষ্ট লেভেলে আছে, 7.35 থেকে 7.45। সামহাও যদি তোমার বডি পিএইচ যদি কখনো কমে যেতে চায়, আমাদের বডি সর্বোচ্চ চেষ্টা করে পিএইচটাকে 7.35 থেকে 7.45-এর মাঝে রাখতে। তুমি যতই কমায় ফেলতে চাও এটা চেষ্টা করে, সেমভাবে 7.45-এর উপরে গেলে এটা চেষ্টা করে যে কমিয়ে এটাকে এর মধ্যে রাখতে। এটা হচ্ছে হোমিওস্টেসিস, মানে দেহের আমাদের বডি যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, এটা হচ্ছে হোমিওস্টেসিস। রোগ নির্ণয়, আমাদের রোগ নির্ণয়ের জন্য অনেক ক্লিনিক্যাল প্রসিডিউরে আমরা এই ব্লাডটা ইউজ করে থাকি। তাহলে টোটাল এই 14টা পয়েন্ট ভালো মতো করে পড়িও। রক্তের উপাদান, রক্তের মধ্যে আমরা কি কি পাই, তো রক্তের মধ্যে টোটাল আমরা বড়সড় দুইটা উপাদান পেয়ে থাকি, যদি আমরা শতকরা হিসাবে বলি। একটা হচ্ছে 55% হচ্ছে রক্তরস বা প্লাজমা, এবং 45% হচ্ছে রক্তকণিকা বা ব্লাড কর্পাসেল। ওকে, তাহলে 55% পাই রক্তরস এবং 45% পাই কি, রক্তকণিকা। রক্তরস বা প্লাজমার মধ্যে কি কি আছে, এই যে রক্তরস বা প্লাজমা হচ্ছে রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশ। এতে পানির পরিমাণ 90 থেকে 92% এবং দ্রবীভূত কঠিন পদার্থের পরিমাণ 8 থেকে 10%। তাহলে এখানে আমাদের পানির পরিমাণ কত, 90 থেকে 92%, এবং কঠিন পদার্থ 8 থেকে 10%। রক্তরসের কঠিন পদার্থ জৈব, কঠিন পদার্থ যে 8 থেকে 10% আছে, এখানে আবার জৈব আছে 7 থেকে 9%, অজৈব 0.9%। পানির পরিমাণটা মনে রাখি, এটা আসে। অজৈব পদার্থের মধ্যে কী কী পাবা, অজৈব পদার্থের মধ্যে আমরা এই যে এগুলো পাই, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা ইত্যাদি। জৈব পদার্থের মধ্যে এগুলো মনে রাখতে হবে, এগুলো আসে পরীক্ষায়। প্লাজমা প্রোটিন পাই আমরা জিপিএ 5 দিয়ে মনে রাখি, এই যে জিপিএ 5 এখানে লিখে দিচ্ছে। গ্লোবিউলিন, প্রথমবিন, অ্যালবুমিন, 5 দিয়ে ফাইব্রিনোজেন, হ্যাঁ জিপিএ 5 দিয়ে মনে রাখি। তাহলে প্লাজমা প্রোটিন কী কী আছে, খুবই গুরুত্বপূর্ণ, 7.5% থাকে। জিপিএ 5, গ্লোবিউলিন, প্রথমবিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, এই প্লাজমা প্রোটিনগুলো আমরা পাই। নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ কী কী আছে, এই যে কিহে জামাই, হ্যাঁ এটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে ক্রিয়েটিনিন, এই যে ক্রিয়েটিনিন। এরপরে আমরা মনে রাখতে পারি যে যা দিয়ে তোমার জ্যান্থিন, হ্যাঁ
তারপর আই দিয়ে ই দিয়ে ইউরিক অ্যাসিড এবং ইউরিয়া, এভাবে করে মনে রাখতে পারো। এ দিয়ে অ্যামোনিয়া, হ্যাঁ, এ দিয়ে। তো এভাবে করে এগুলা আমরা মনে রাখি, এবং অন্যান্য পদার্থ হিসেবে আমরা গ্লুকোজ, ফ্যাট, কোলেস্ট্রল, হরমোন ইত্যাদি পেয়ে থাকি। এখন এই যে আমরা বললাম রক্তের প্রধান একটা উপাদান হচ্ছে রক্তরস। কত পার্সেন্ট? রক্তের রস হচ্ছে 55%। রক্তরসের কাজ কি? প্রত্যেকটার কাজ গুরুত্বপূর্ণ। রক্তরসের কাজ প্রথমত রক্তের তারল্য রক্ষা করা। এগুলো মানে গোলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সো একটু ভালো মতো করে পড়বে, কারণ লোহিত রক্তকণিকার কাজ আর রক্তরসের কাজ অনেকটা মনে হয় যে একই, বাট একই না, একটু স্পেসিফিক মনে রাখতে হবে। যদি বলা হয় রক্তের ভিসকোসিটি রক্ষা করে কে, তাহলে বলবে লোহিত রক্তকণিকা। আর যদি বলা হয় রক্তের তারল্য রক্ষা করে কে, উত্তর হবে রক্তরস। ওকে, তাহলে রক্তের তারল্য রক্ষা করে কে? তারল্য রক্ষা করা হচ্ছে রক্তরস। ভাসমান রক্তকণিকা সহ অন্যান্য দ্রবীভূত পদার্থ দেহ সর্বত্র বহন করে। পরিপাকের পর খাদ্যসার রক্তরসে দ্রবীভূত হয়ে দেহের টিস্যু অঙ্গে বাহিত হয়, মানে প্রত্যেকটা দেহ অর্গানে যায়। টিস্যু থেকে নির্গত বর্জ্যপদার্থ রেচনের জন্য বৃক্কে নিয়ে যায়, বৃক্কে নিয়ে গেল আমাদের এটা এক্সক্রিয়েশন করার জন্য, বাইরে বের করে দেওয়ার জন্য। টিস্যুর অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্তরসে বাইকার্বনের দ্রবীভূত থাকে। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখিও আমাদের রক্তরসটা মেনলি কার্বন ডাইঅক্সাইড পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অল্প পরিমাণে অক্সিজেন পরিবহন করে। দুটো বিষয়, রক্তরস বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড অল্প পরিমাণে অক্সিজেন পরিবহন করে। আর রক্তকণিকা আমাদের আরবিসি ঠিক উল্টা, আরবিসি হচ্ছে তোমার ম্যাক্সিমাম হলো অক্সিজেন আর অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে আরবিসি মেইনলি বেশি পরিমাণে অক্সিজেন, খুব অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করে। আর রক্তরস উল্টা, বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, খুব অল্প পরিমাণে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। এই বিষয়টা মনে রাখিও। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবাহিত হয়, এই যে রক্তরস কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে না, এই কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবহন করে? বাইকার্বনের রূপে, মানে এই যে বাইকার্বনের রূপে এটাকে পরিবহন করে, এই বাইকার্বনটা আয়ন রূপে পরিবহন করে। সোডিয়াম বাইকার্বন আর পটাশিয়াম বাইকার্বন এভাবে করে পরিবহন করে। অল্প পরিমাণে অক্সিজেন বাহিত হয়, ওই যে বললাম বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড অল্প পরিমাণে অক্সিজেন বাহিত হয় রক্তরসের মাধ্যমে। আর লোহিত রক্তকণিকা বা আরবিসি এর মাধ্যমে ঠিক উল্টা, বেশি পরিমাণ অক্সিজেন, অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। লোহিত কণিকায় সংবদ্ধ হওয়ার আগে অক্সিজেন প্রথমে রক্তরসে দ্রবীভূত হয়, এরপর হচ্ছে রক্তরসের মধ্যে হরমোন, এনজাইম, লিপিড, হ্যাঁ, ইত্যাদি বাহিত হয়। রক্তরস রক্তের অম্লকারের ভারসাম্য রক্ষা করে, যে বাফার হিসেবে কাজ করে, এটা মনে রাখি। রক্তরস রক্তের বাফার হিসেবে কাজ করে, মানে অম্লকারের সম্যতা রক্ষা করে। হ্যাঁ, রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে। আমরা রক্ত জমাট বাঁধার জন্য কিছু ফ্যাক্টর পড়বো, হ্যাঁ, ব্লাড ক্লটিং ফ্যাক্টর, এগুলো এখানে পরিবহন করে। যকৃৎ, পেশি ইত্যাদি অঙ্গে উৎপন্ন তাপশক্তিকে সমগ্র দেহে তাপের সমতা রক্ষা করে, এক কথায়। ঠিক আছে, সো এই পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে। রক্তকণিকার মধ্যে আমরা কী পাবো দেখো, রক্তের একটা উপাদান হচ্ছে রক্তকণিকা, কত পার্সেন্ট? 45%। এগুলাকে আমরা হিমাটোপয়েসিস প্রক্রিয়া সৃষ্টি হয়, তাহলে কোনো কিছু তৈরি হওয়ার মানে হলো তোমরা পয়েসিস পাবা, বা এটা লাস্টে পয়েসিস এই শব্দটা পাবা, এসিস। তো আমরা ব্লাড, যেটা নিয়ে আমরা ব্লাড রিলেটেড যে পড়াশোনাগুলো করে থাকি, মেডিকেল সায়েন্সের যে বিষয়, সেটাকে হেমাটোলজি বলা হয়। হ্যাঁ, হিমা। তো এই হেমাটোলজি থেকে আমরা হিমা শব্দের অর্থ মানেই পাবা যে রক্ত বিষয়ক যে কোনো কিছু। হ্যাঁ, হেমাটোলজি, তোমরা যখন রক্তরোগ বিশেষজ্ঞের কাছে যাও তখন বলে যে হেমাটোলজি, হ্যাঁ, ডাক্তার। তো আমরা মানে বুঝবো যে রক্ত। তাহলে হেমাটোপয়েসিস মানে কি? যেখানে রক্ত তৈরি হয়, যে প্রক্রিয়ায় রক্ত তৈরি হয়। হেমাটোপয়েসিস, যে প্রক্রিয়ায় রক্তটা কি হচ্ছে? তৈরি হচ্ছে। ওকে, অন্যান্য কোষের মতো বিভাজিত হয়ে সৃষ্টি হয় না বলে এদের কোষ না বলে কণিকা বলা হয়। তাহলে এরা নিজের থেকে নিজে তৈরি করতে পারে না, মানে একটা আরবিসি কখনো আরেকটা আরবিসি তৈরি করতে পারে না। সো এই জন্য আমরা এদেরকে কি বলি? কণিকা বলতেছি, কোষ বলতেছি না। কি বলতেছি না? কোষ বলতেছি না। কোষ বলার ক্রাইটেরিয়াটা কি? কোষ বলতে পারবা তুমি তখনই যখন একটা কোষ বিভাজিত হয়ে অন্য একটা কোষে পরিণত হতে পারে। আমরা এগুলো কোষ বিভাজন অধ্যায়ে পড়ে থাকি। বাট আরবিসি বা যে রক্তকণিকাগুলো আছে, এগুলো কিন্তু এরকম তৈরি হতে পারে না। এটা তৈরি হয় কোথায়? বোন মেরু, আরও অনেক জায়গা আছে যেখানে আমরা পড়বো যকৃৎ, এগুলো থেকে তৈরি হয়ে এদের নির্দিষ্ট আয়ুষ্কাল অবধি থাকে, এরা আবার মারা যায়। আরবিসির আয়ুষ্কাল 120 দিন, 120 দিন পরে 120 দিন অবধি এটা থাকবে, আবার মারা যাবে, আবার তো নতুন করে তৈরি হবে। বাট এটা একবার তৈরি হয়েছে মানে শেষ, এটা আর নিজে আর কিছু তৈরি করতে পারবে না, এটা আবার নতুনভাবে তৈরি হবে। তো এই জন্য এটা বিভাজিত হয়ে সৃষ্টি হয় না বলে এদেরকে কোষ না বলে কণিকা
রক্তকণিকা বলা হয়। রক্তের 45% হলো রক্তকণিকা, যা রক্তরসের মধ্যে নিমজ্জিত থাকে। 3 ধরনের রক্তকণিকা আমরা পাই। একটা হচ্ছে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, আমরা রেড ব্লাড সেল বা আরবিসিও বলে থাকি। একটা হচ্ছে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা, আমরা ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল বলে থাকি। এটা হচ্ছে প্লেটলেট বা থ্রম্বোসাইট বা অনুচ্চক্রিকা। ওকে, তাহলে আমরা যদি সামারি দেখি, দেখো রক্তকে টোটাল দুই ভাগ করলাম। একটা হচ্ছে 55% হচ্ছে রক্তরস বা প্লাজমা, একটা হচ্ছে রক্তকণিকা বা 45%। প্লাজমার মধ্যে কী কী পেয়েছ? পানি, কঠিন পদার্থ, এবং কঠিন পদার্থের মধ্যে জৈব পেয়েছ, অজৈব পেয়েছ। অজৈবের মধ্যে এগুলো পাইছি সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। জৈব পদার্থের মধ্যে প্লাজমা প্রোটিন পাইছি, নাইট্রোজেন গ্রহিত রেশম পাতে পাইছি। প্লাজমা প্রোটিনের মধ্যে কী পেয়েছি? GPA5, এখানে কি মনে রাখতে বলছি? GPA5। এবং আমরা নাইট্রোজেন গ্রহিত রেশম পাতার মধ্যে রয়েছে এই যে এটা ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, জান্থিন, অ্যামোনিয়া। এই ক্রিয়েটিন হচ্ছে ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি, ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি, মানে একজন মানুষের কিডনি কতটুকু সুস্থ আছে এটা আমরা ক্রিয়েটিনিন টেস্টের মাধ্যমে জানতে পারি। ক্রিয়েটিনিন যদি কারো বডিতে বেড়ে যায় তাহলে বুঝতে হবে তার মানে কিডনির সমস্যা আছে। এই ক্রিয়েটিনিন হচ্ছে ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি। অন্যান্য পথে কী কী পেতে পারো? গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম, রঞ্জক পদার্থ ইত্যাদি পেতে পারি। ওকে, এরপর আসো রক্তকণিকা। রক্তকণিকা হচ্ছে টোটাল 45%। এই 45%-এর মধ্যে লোহিত রক্তকণিকা আছে, মানে হলো আরবিসি, শ্বেত রক্তকণিকা, অনুচ্চক্রিকা। শ্বেত রক্তকণিকার মধ্যে আমরা দুই ধরনের শ্বেত রক্তকণিকা পাই। কিছু শ্বেত রক্তকণিকার গায়ে আমরা কিছু দানা পেয়ে থাকি। কি পেয়ে থাকি? দানা। দানা দানা মানে হলো গ্র্যানিউল। কিছু শ্বেত রক্তকণিকার গায়ে আমরা কিছু দানা পেয়ে থাকি, মানে গ্র্যানিউল, তাদেরকে আমরা বলি গ্র্যানুলোসাইট। হ্যাঁ, আর যাদের যেসব শ্বেত রক্তকণিকার গায়ে দানা থাকে না তাদেরকে আমরা অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট বলে থাকি। মানে হলো নো, মানে কি? নো। গ্র্যানুলোসাইট মানে হলো দানাদার, মানে দানাদার না, তাহলে অদানাদার। এগুলোকে কি বলবা? অদানাদার। ওকে, তাহলে শ্বেত রক্তকণিকা দুই প্রকার, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট মানে হলো দানাদার, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট বা অদানাদার। গ্র্যানুলোসাইটের মধ্যে আবার কী কী আছে? গ্র্যানুলোসাইটের মধ্যে আছে তোমার ইওসিনোফিল, ব্যাসোফিল, নিউট্রোফিল। হ্যাঁ, সবার নামের শেষে কী পাবা? ফিল পাবা। ফিল দানাদার যাদের আছে সবার নামের শেষে কী পাবা? ফিল। ইওসিনোফিল, নিউট্রোফিল, ব্যাসোফিল। হ্যাঁ, গ্র্যানুলোসাইটের মধ্যে দুইটা, একটা হচ্ছে সাইট পাবা নামের শেষে, মনোসাইট, লিম্ফোসাইট। মনোসাইট এবং লিম্ফোসাইট এগুলো বিস্তারিত আছে পড়া। দেখো আমরা শুরুতে দেখি লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট। তো লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট এটা কেমন? এটা হচ্ছে গোল, হ্যাঁ, ভাসমান গোল, দ্বি-অবতল। দ্বি-অবতল মানে বুঝতেছো তো, দুই দিকে অবতল। এই যে দুই দিকে এরকম অবতল থাকে, দুই দিকে অবতল, চাকতির মতো, নিউক্লিয়াসবিহীন। হ্যাঁ, এটা কেমন? এটা হচ্ছে নিউক্লিয়াসবিহীন। শুরুর দিকে এটা নিউক্লিয়াস যুক্ত থাকে, তবে পরিণত বয়সে এটা নিউক্লিয়াসবিহীন হয়ে যায় মূলত, কিন্তু অক্সিজেনবাহী হিমোগ্লোবিন যুক্ত। লাল বর্ণের কণিকাকে লোহিত রক্তকণিকা বা আরবিসি বা রেড ব্লাড কর্পাসেল বলা হয়। কণিকার ব্যাস হচ্ছে 7.3 মাইক্রোমিটার, স্থূলতা মানে থিকনেস মানে কতটুকু মোটা 2.2, কেন্দ্রে 0.1। যেহেতু এটা তোমার দ্বি-অবতল, তাহলে দেখো এই যে কেন্দ্রের দিকে একটু চিকন না, এই জন্য 1, আর ব্যাসের দিকে এই যে এদিকে কত, প্রান্তের দিকে কত, 2.2। ওকে, কিনার অপেক্ষা মধ্যভাগ অনেক পাতলা, বোঝাই যাচ্ছে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবল লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে, তথ্যটি নিয়ে সন্দেহ আছে, মানে এটা এক বই আমাদের কিছুদিন আগে আমরা যখন পড়ছি এই বইয়ে এটা ছিল না, মাঝখানে একবার বই অ্যাড করে দিছে যে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস আছে, আবার এখন বলতেছে যে সন্দেহ আছে। ঠিক আছে, এক বই এক এক রকম করে লিখে। এটা সংখ্যা কত প্রতি ঘন মিলিলিটারে? লোহিত রক্তকণিকার সংখ্যা ভ্রূণদেহে 80 থেকে 90 লাখ পাবা, শিশুর দেহে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষে 50 থেকে 54 লাখ, পূর্ণবয়স্ক স্ত্রী থেকে 44 থেকে 49 লাখ পাবা। বিভিন্ন শারীরিক অবস্থায় এই সংখ্যার তারতম্য ঘটে, যেমন ব্যায়াম, গর্ভাবস্থায় কণিকার সংখ্যা বেশি হয়, মানে যখন আমরা ব্যায়াম করি তখন বডিতে অক্সিজেনের চাহিদাটা বেড়ে যায়। হ্যাঁ, হৃৎপিণ্ড বেশি বেশি হার্ট বিট করতে হয়, ফলে আমাদের যে প্রত্যেকটা কোষে যেহেতু অক্সিজেনের চাহিদা বাড়ে, আমাদের রক্তের যে আরবিসির সংখ্যা এটাও বাড়তে হয়। হ্যাঁ, হেমাটোপয়েসিস প্রক্রিয়াটা বেড়ে যায়, ফলে তখন আমাদের আরবিসির সংখ্যা বেড়ে যায়। গর্ভাবস্থায় কণিকার সংখ্যা বেশি হয়, প্রেগনেন্সি অবস্থায় আমাদের আরবিসির সংখ্যা তুলনামূলক বেশি থাকে। লিঙ্গ এবং বয়স ভেদে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক মাত্রার নিচে থাকলে তাকে রক্ত অল্পতা বা এনিমিয়া বলা হয়। হ্যাঁ, তাহলে স্বাভাবিকের তুলনায় কম থাকলে তাকে কী বলা হয়? এনিমিয়া। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 3 মাস, 4 মাস বা 120 দিন।
কোথায় তৈরি হয়? লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে। স্টেম কোষ, আমরা অস্থিমজ্জা তো অনেক রকমের পাই, এখানে একটা হচ্ছে লাল অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জার স্টেম সেল থেকে আমরা লোহিত রক্তকণিকা উদ্ভূত হয়। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে নতুন লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়। তাছাড়াও রক্তপাত, উচ্চস্থানে অবস্থান, ব্যায়াম, অস্থিমজ্জার ক্ষতি, কম মাত্রা হিমোগ্লোবিন সহ বিভিন্ন কারণে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। বৃক্ক কম অক্সিজেন মাত্রা শনাক্ত করে সঙ্গে সঙ্গে এরিথ্রোপয়েটিনকরণ করে। এই এরিথ্রোপয়েটিন লাল অস্থিমজ্জার লোহিত রক্তকণিকা উদ্দীপ্ত করে। মানে তোমার বডিতে যদি কখনো অক্সিজেনের মাত্রা কমে যায়, অক্সিজেনের মাত্রা কমে গেলে আমাদের কিডনি একটা প্রসিডিউরের মাধ্যমে তোমার এরাইথ্রোপয়েটিন নামক হরমোনটা করণ করবে। এরাইথ্রোপয়েটিন একটা হচ্ছে হরমোন। এরাইথ্রোপয়েটিন চলে আসবে কোথায়? আমাদের লাল অস্থিমজ্জায়। এই লাল অস্থিমজ্জাটা গিয়ে কী করবে? আমাদের যে হিমাটোপয়েসিস প্রক্রিয়া, এই হিমাটোপয়েসিস প্রক্রিয়াটাকে স্টিমুলেট করবে, ফলে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যাবে। এটাই। আমাদের এই যে ইরাথ্রোসাইট তৈরির প্রক্রিয়াকে ইরাথ্রোপয়েসিস বলা হয়। রাসায়নিকভাবে লোহিত রক্তকণিকা কী থাকে? 60-70% পানি, এত কঠিনমতো এগুলো লাগবে না। এই যে আমাদের প্রতিটি হিমোগ্লোবিন অণু, আমাদের পড়লাম কি এখানে কী থাকে? হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকায়। প্রতিটি হিমোগ্লোবিন অণুতে কী কী থাকে? হিম থাকে এবং গ্লোবিন নামক প্রোটিন থাকে। গ্লোবিন নামক প্রোটিন। এই হিম হচ্ছে লৌহ, মানে আয়রন ধারণকারী রঞ্জক বা পিগমেন্ট, এবং গ্লোবিন নামক প্রোটিন সমন্বয়ে গঠিত। তাহলে হিমোগ্লোবিন কন্টেনিং হিম প্লাস গ্লোবিন। এই হিম হলো মূলত এক ধরনের রঞ্জক, লৌহ ধারণকারী, আর হচ্ছে গ্লোবিন হলো এক ধরনের প্রোটিন। হ্যাঁ, হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষে হচ্ছে 13.5 থেকে 17.5 গ্রাম পার ডেসিলিটার, স্ত্রী থেকে একটু কম 11.5 থেকে 15.5 গ্রাম পার ডেসিলিটার। হিমোগ্লোবিনের পলিপেপটাইড চেইন কয়টা? 4টা। এই যে এরকম 4টা পলিপেপটাইড চেইন থাকে হিমোগ্লোবিনের, 1 2 3 4টা পলিপেপটাইড চেইনের সাথে 4টা হিম, এখানে 4টা হিম যুক্ত থাকে, 4টা হিম যুক্ত থাকে। হ্যাঁ, এই হিম গ্রুপের জন্য রক্তের রং লাল হয়, হিমের জন্য রক্তের রং কী হয়? লাল হয়। এখানে আমাদের এটা কোথায় জানি বলা হয়েছে, এটা বলা হয়েছে তোমার শ্বসন অধ্যায়ে। 100 ml রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ 16 গ্রাম। হ্যাঁ, 16 গ্রাম। এখানে আমাদের ওই যে যেটা আমরা পড়লাম একটু আগে, রক্ত তোমার শ্বেত রক্তকণিকা, এগুলো দেখাচ্ছে। লোহিত রক্তকণিকার কাজ কি? তা বললাম আমরা শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার কাজ, এই দুটো খুব গুরুত্বপূর্ণ, এগুলো পড়তে হবে। লোহিত রক্তকণিকার কাজ কি কি দেখো। লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন ফুসফুস থেকে দেহকোষে অধিকাংশ অক্সিজেন, সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ফুসফুস থেকে দেহকোষে অধিকাংশ অক্সিজেন, এই যে বললাম ওই কথাটা আগে ঘুরে ফিরে। রক্তরস ম্যাক্সিমাম কার্বন ডাইঅক্সাইড, অল্প অক্সিজেন। আর আরবিসি বা লোহিত রক্তকণিকা ম্যাক্সিমাম অক্সিজেন, অল্প কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এই যে অধিকাংশ অক্সিজেন, সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে আরবিসি। ওকে। রক্তের ঘনত্ব, সান্দ্রতা মানে ভিসকোসিটি রক্ষা করে এটা। এবং এগুলার হিমোগ্লোবিন আর আমাদের আর রক্তরসের কাজ কী ছিল মনে আছে? তারল্যতা রক্ষা করা, তারল্যতা, ঠিক আছে? এগুলো কিন্তু আলাদা আলাদা, তারল্যতা রক্ষা করা, তারল্য রক্ষা করা। এগুলো হিমোগ্লোবিন এবং অন্যান্য অন্তঃকোষীয় বস্তু বাফার রূপে অম্লকারের ভারসাম্য রক্ষা করে। এটা কিন্তু আমরা রক্তরসের কাজের মধ্যে পড়ছি। অম্লকারের ভারসাম্য রক্ষা করে মানে বাফার রূপে কাজ করে। প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে, যা মানুষের ব্লাড গ্রুপ নির্ণয়ে সাহায্য করে, মানে ব্লাড গ্রুপিংয়ে সাহায্য করে এটা। এইসব কণিকা বিলিরুবিন, বিলিভার্ডিন উৎপন্ন করে। আমাদের এখান থেকে এই যে এখানে আমরা কি পাইলাম? হিম পেয়েছি এবং গ্লোবিন পেয়েছি। এই হিমটা পরবর্তীতে কিসে পরিণত হয়? বিলিভার্ডিনে পরিণত হয়। বিলিভার্ডিন হচ্ছে সবুজ। এই বিলিভার্ডিনটা পরবর্তীতে বিলিরুবিনে পরিণত হয়। এই বিলিরুবিনটা হচ্ছে মূলত কেমন? হলুদ। হ্যাঁ, বিলিরুবিন নামক হলুদ। এই বিলিরুবিনটা আমাদের তোমার মলের মাধ্যমে বেরিয়ে যায়। হ্যাঁ, আমাদের মল বা ফেসেসের বর্ণ কেমন? হলুদ না? হলুদ কেন? কারণ এখানে আমাদের বিলিরুবিন থাকে। বিলিরুবিন থাকার কারণে মলের বর্ণটা হলুদ হয়ে থাকে, বিলিরুবিন বাইরে বেরিয়ে হয়ে যায়। তো কারো দেহে যদি বিলিরুবিন জমা থাকে, তোমার অতিরিক্ত বিলিরুবিন জমা থাকে লিভারের তোমার সমস্যার কারণে, মানে এই কাজটা হয় মূলত আমাদের লিভারে, যে তোমার হিমটা ভেঙে বিলিভার্ডিনে পরিণত হচ্ছে, বিলিভার্ডিন থেকে বিলিরুবিনে পরিণত হচ্ছে। সো এই বিলিরুবিন যদি এক্সক্রিশন করতে না পারে, বিলিরুবিন যদি দেহে জমা থাকে, তাহলে তাকে আমরা জন্ডিস বলি। মানে জন্ডিসের কারণে বিলিরুবিন দেহে বেড়ে যায়। হ্যাঁ, হলুদ হলুদ হয়ে যায় ফুল বডি।
তাহলে বিলিরুবিন এবং বিলিভারিন উৎপন্ন করে। লোহিত রক্তকণিকা এনজাইম রূপী নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে পারে যা এন্ডোথেলিয়াল কোষের আর্জিনিনের মতো ব্যবহৃত হয়। এরা হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে যা রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে। খুব গুরুত্বপূর্ণ, এরা অনেক সময় দেহের অনাক্রম্যতায় সাড়া প্রদান করে, মানে ইমিউন রেসপন্স, যে কোনো কারণে বডি যদি তোমার ফরেন বডি দ্বারা আক্রান্ত হয় তখন এটা সাড়া প্রদান করতে পারে। ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন থেকে এক ধরনের মুক্তায়ন সৃষ্টি হয় যা জীবাণুর কোষপ্রাচীর ভেঙে দিয়ে একে ধ্বংস করে। এতটুকু হচ্ছে আমাদের মূলত আরবিসি নিয়ে কথাবার্তা আর কি। হ্যাঁ, এরপর আসো শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। এটার কাজ কি? মানবদেহে পরিণত শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিনবিহীন অনিয়তাকার নিউক্লিয়াসযুক্ত। এই প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে হিমোগ্লোবিনবিহীন, তাহলে হিমোগ্লোবিন থাকবে না এখানে, মানে এটা তোমার রঙিন হবে না, লাল হবে না, অনিয়ত আকার। আমরা তোমার আরভিসি পড়ার সময় পড়েছি দ্বি উত্তল, হ্যাঁ, গোলাকার, দ্বি অবতল, একটা চাকতির মতো দেখতে। বাট আমাদের শ্বেতরক্তকণিকা কেমন? অনিয়ত আকার, কোনো স্পেসিফিক শেপ নাই, ইরেগুলার ইন শেপ, নিউক্লিয়াস যুক্ত। তাহলে এটা কেমন? এটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। বাট আরভিসি কেমন ছিল? নিউক্লিয়াস বিহীন ছিল, বড় কোষ। কোনো রঞ্জক পদার্থ থাকে না বলে এটা শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল। প্রকৃতপক্ষে এটা বর্ণহীন। এই ধরনের রক্তকণিকাকে ভ্রাম্যমাণ শ্বেত প্রতিরক্ষাকারী একক বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলা হয়। ভ্রাম্যমাণ কেন? কারণ এরা ঘুরে ঘুরে তো আমাদের দেহকে প্রতিরক্ষা দেয়, মানে সারা দেহ এরা চলাচল করে এবং আমাদের দেহকে প্রতিরক্ষা দেয়। এই জন্য ভ্রাম্যমাণ, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে। মোবাইল মানে কি? চলাচল করতে পারে এমন। এগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। মানুষের শ্বেত রক্তকণিকা নির্দিষ্ট আকারবিহীন, প্রয়োজনে আকার পরিবর্তিত হয়। নিউক্লিয়াস প্রথমে গোল বা ডিম্বাকার হয়, কিন্তু বয়বৃদ্ধির সাথে সাথে বৃক্কাকার এবং অশ্বকরাকার হয়। এগুলো আমরা পড়বো। শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসের আকারগুলো খুব গুরুত্বপূর্ণ। কেমন আছে? মানবদেহের প্রতি ঘন মিলিটারে 4 থেকে 1000, 11,000 এবং শিশু এবং অবস্থ দেহে সংখ্যাটা বেড়ে যায়। এবং লোহিত রক্তকণিকার সাথে থেকে গড় অনুপাত 6:1, মানে লোহিত রক্তকণিকা অনেক বেশি। এখানে আমাদের লাল অস্থিমজ্জার স্ট্যাম কোষ থেকে লোহিত রক্তকণিকার উৎপত্তিটা দেখানো হয়েছে। দেখো, এটা হচ্ছে আমাদের একটা হাড্ডির মধ্যে কি আছে? অস্থিমজ্জা আছে না? এই যে এখানে আমাদের অস্থিমজ্জার মধ্যে কি আছে? স্ট্যাম সেল। এটা একটা স্ট্যাম সেল। স্ট্যাম কোষ থেকে দেখো ফার্স্টে কি তৈরি হলো? ইরাইথ্রোব্লাস্ট তৈরি হলো। এই ইরাইথ্রোব্লাস্টে কিন্তু কি আছে? নিউক্লিয়াস আছে। এই জন্য বললাম যে জীবনের যে কোনো একটা পর্যায়ে তাদের নিউক্লিয়াসটা থাকে, বুঝছো? এই ইরাইথ্রোব্লাস্ট থেকে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসটা একসময় বেরিয়ে গেল এবং ইরাইথ্রোসাইট, মানে এটা হচ্ছে পরিণত রক্তকণিকা বা পরিণত আরবিসি, যেটাকে আমরা বলি পরিণত আরবিসি, ইরাইথ্রোসাইট তৈরি হলো। বাট এখানে কিন্তু কি নাই? নিউক্লিয়াস নাই। এরপরে তাহলে ইরাইথ্রোপ্লাস্ট থেকে কি, এই সামারিগুলো জানা খুব গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে একদম বেসিক, যে ইরাইথ্রোপ্লাস্ট থেকে কী তৈরি হলো? ইরাইথ্রোসাইট তৈরি হলো। সেমভাবে স্ট্যাম কোষ থেকে মাইলোব্লাস্ট আছে। এই মাইলোব্লাস্ট থেকে তোমার আমরা দানাদার নিউক্লিয়াস এগুলো পাবো, এই যে দানাদার লিউকোসাইটগুলো পাবো। তাহলে মানে দানাদার শ্বেত রক্তকণিকা আর কি, ডব্লিউবিসিকে আমরা দুই ভাগে ভাগ করছি না, একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে অদানাদার। তাহলে দানাদার শ্বেত রক্তকণিকাগুলো তৈরি হবে কি থেকে? মাইলোব্লাস্ট থেকে। এই মাইলোব্লাস্ট থেকে দেখো আমরা নিউট্রোফিল পাই, ইওসিনোফিল পাই, ভ্যাসোফিল পাই। হ্যাঁ, এখানে আমরা কী পাবো? নিউট্রোফিল, ইওসিনোফিল, ভ্যাসোফিল। এরপর আমরা এই স্টেম সেল থেকে আমরা মনোব্লাস্ট পেয়ে থাকি। এই মনোব্লাস্ট থেকে আমরা কি পেয়ে থাকি? মূলত মনোসাইট পেয়ে থাকি। মনোসাইট যেটা হচ্ছে আমাদের দানাবিহীন। আর স্টেম সেল থেকে আমরা লিম্ফোসাইটও পেয়ে থাকি। এই লিম্ফোসাইট থেকে আমরা লিম্ফোব্লাস্ট পেয়ে থাকি। লিম্ফোব্লাস্ট থেকে লিম্ফোসাইট পেয়ে থাকি, যেটা হচ্ছে দানাবিহীন। এবং সর্বশেষ আমরা একটা বড় কোষ, দেখো এগুলো থেকে এগুলো সাইজ স্কেল করো, এগুলা মোটামুটি আকারে কিছুটা ছোটো, বাট একদম নিচেরটা দেখো একটু বড় না, একটু অনেক বড় না, এই জন্য তার নাম মেগা। নামের আগে কি আছে? মেগা। মেগা মানে হলো বড়। তাহলে মেগা কেরিওব্লাস্ট। হ্যাঁ, মেগা কেরিওব্লাস্ট। এই মেগা কেরিওব্লাস্ট থেকে খুবই ছোট ছোট মেগা কেরিওসাইট, মানে হলো প্লেটলেট, মানে হলো অনুচক্রিকা তৈরি হবে। অনুচক্রিকা। তাহলে খেয়াল করো, অনুচক্রিকা যেটা থেকে তৈরি হলো সেটা হচ্ছে সবচেয়ে বড়, বাট অনুচক্রিকা নিজে সবার চাইতে ছোট। খেয়াল করো, এদিকে যেগুলো তৈরি হলো এটা সাইজ দেখো, এটা সাইজ দেখো, এটা সাইজ দেখো, বাট অনুচক্রিকা একদম সবার ছোট না, একদম সবার ছোট। বাট মেগা কেরিওসাইট সে যেখান থেকে তৈরি হলো সেটা আবার এদিকে সবার চাইতে বড়। বুঝছো কথা? তাহলে মেগা কেরিওসাইট থেকে, মেগা কেরিওব্লাস্ট থেকে আলটিমেটলি প্লেটলেট বা মেগা কেরিওসাইট তৈরি হয়, যেটাকে আমরা অনুচক্রিকা বলছি। ওকে, এটা হচ্ছে মোটামুটি আমাদের সামারি। তাহলে
এই যে রক্তের শ্বেতরক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে তাহলে কোনো কিছু বেশি থাকা মানে হলো সাইটোসিস, হ্যাঁ, লিওকোসাইটোসিস। আর কোনো কিছু কম থাকা মানে হলো পেনিয়া, এটা মনে রাখো। কোনো কিছু বেশি থাকা মানে হলো কি, বেশি থাকলে শব্দের শেষে কি যুক্ত করবা, সাইটোসিস, সাইটোসিস। আর কোনো কিছু কম থাকা মানে হলো শব্দের শেষে পেনিয়া যুক্ত করবা, পেনিয়া, হ্যাঁ। তাহলে পেনিয়া, তাহলে শ্বেতরক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে তাকে কি বলবা, লিওকোসাইটোসিস। এবং কম থাকলে তাকে কি বলবা, লিওকোপেনিয়া। এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষা আসছে এমন। দেখো এই পৃষ্ঠাতে কয়বার আসছে, ডেন্টাল 22-23 আসছে, 17-18 আসছে, মেডিকেল 15-16 আসছে, ডেন্টাল 18-19 আসছে। এত গুরুত্বপূর্ণ এই পড়াগুলো, হ্যাঁ। তাহলে বেশি থাকলে কি বলবা, লিউকোসাইটোসিস। কম থাকলে কি বলবা, লিউকোপেনিয়া। বেশি থাকলে কি বলবা, লিউকোসাইটোসিস। কম থাকলে কি বলবা, লিউকোপেনিয়া। রক্তের শ্বেতরক্তকণিকার সংখ্যা কম থাকলে দুর্বল অনাক্রম্যতা প্রকাশ পায়, মানে হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, হ্যাঁ। আমাদের যে নর্মাল ইমিউন সিস্টেম এটা দুর্বল হয়ে পড়ে। লিউকেমিয়া হলো একটা ক্যান্সার, হ্যাঁ। লিউকেমিয়া হচ্ছে ক্যান্সার। এই ক্যান্সারে কী হয়, শ্বেতরক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায়, রোগীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এটা, ঠিক আছে। এরপর আসো, শ্বেতরক্তকণিকা নিউক্লিয় প্রোটিন সমৃদ্ধ এবং গ্লাইকোজেন, লিপিড এবং কোলেস্ট্রল, স্করবিক অ্যাসিড এবং বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম বহন করে। আকৃতি গঠনগতভাবে শ্বেতরক্তকণিকার প্রধান দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দানাবিহীন, মানে হলো তোমার দানা থাকবে না, মানে গ্র্যানুলোসাইট। আর একটা হচ্ছে দানাদার, মানে হলো গ্র্যানুলোসাইট। তাহলে দুই প্রকার, একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে অদানাদার বা দানাবিহীন। দানাদারকে আমরা গ্র্যানুলোসাইট বলবো এবং দানাবিহীনকে অ্যাগ্র্যানুলোসাইট বলবো। দানাবিহীন কি পাবা, দানাবিহীন হচ্ছে আমরা পাই সাইট যুক্ত হবে নামের শেষে, মনোসাইট, একটা হচ্ছে লিম্ফোসাইট। একটা কি মনোসাইট, একটা হচ্ছে লিম্ফোসাইট। আকারগুলা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ নিউক্লিয়াসের, এই জন্য আমি চিত্র দেখে দেখাই। চিত্র দেখলে তোমার হুবহু মুখস্থ থাকবে, বাট পড়ে পড়ে তুমি মুখস্থ করাটা মোটামুটি কঠিন আর কি, এত বেশি ইনফরমেশন, ঠিক আছে। সো চিত্র দেখে দেখে পড়ার চেষ্টা করবা। দেখো আমাদের নিউক্লিয়াস, মনোসাইটের নিউক্লিয়াসটা দেখো না, এই তিন ভাগে ভাগ হয়েছে। এটা একটা এক ভাগ, এদিকে একটা এক ভাগ, এদিকে একটা, মানে তিন ভাগে ভাগ হয়ে গেছে। সরি, এটা তো ভাগ না, এটা তো আলাদা আলাদাই আছে, মানে পুরাটাই আছে, বাট একটু দেখো আকারটা কেমন জানি হয়ে গেছে তোমার ইয়ার মতো না, অনেকটা ঘোড়ার পায়ের মতো না, অশ্বের খুর, মানে অশ্ব মানে তো ঘোড়া, ঘোড়ার পায়ের মতো না, এই যে এরকম হয়ে গেছে না, অনেকটা এরকম ঘোড়ার পায়ের মতো। তাহলে এটা পুরাটা ঠিক আছে, এটা কিন্তু তোমার নিউক্লিয়াস কোনো বিভক্তি হয় নাই, তবে একটু আকারটা বিকৃত হয়ে কেমন হয়ে গেছে, গোড়ার পায়ের মতো। তাহলে পরীক্ষায় যদি আসে মনোসাইটের নিউক্লিয়াস কেমন, অশ্ব খুরাকৃতির, অশ্ব খুরাকার, মানে অশ্বের খুরের মতো দেখতে। লিম্ফোসাইট দেখো, লিম্ফোসাইট অনেক বড় নিউক্লিয়াস এবং গোল, হ্যাঁ, অনেক বড় নিউক্লিয়াস। সবার চেয়ে বড় নিউক্লিয়াস হচ্ছে লিম্ফোসাইটের। এগুলো পরীক্ষা আসবে, সো ভালো মতো করে বুঝে বুঝে পড়ো। আর আমরা যেগুলো নিউট্রোফিল পাচ্ছি, দেখো নিউট্রোফিলের মধ্যে দানা আছে না, এই যে দেখো এগুলো ক্লিন কাট একদম, এখানে কোনো কিছু দানা দানা পাচ্ছ না, বাট এখানে দেখো এখানে দানা আছে, এই যে অনেকগুলো দানা, এখানে অনেকগুলো দানা, এখানে অনেকগুলো দানা, নাম শেষে ফিল আছে তাদের জন্য। তাহলে নিউট্রোফিল দেখো 3 থেকে 5 খণ্ডে বিভক্ত পাবা। নিউট্রোফিলের নিউক্লিয়াসটা 3 থেকে 5 খণ্ডে বিভক্ত পাবে। এই যে দেখো 3 থেকে 5, তুমি আঁকার সময় এগুলো এভাবে করে আঁকতে হবে। 3 থেকে 5টা খণ্ড পাইছি। ইউসিনোফিল 2টা খণ্ডে বিভক্ত, এই যে একটা দুইটা খণ্ডে বিভক্ত ইউসিনোফিল। আর বেসোফিল তো দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আমাদের নিউক্লিয়াসগুলো খুব ভালো মতো করে বুঝে বুঝে পড়তে হবে। শুরুতে দেখো মনোসাইট, এই যে মনোসাইট ঘোড়ার খুরের মতো দেখতে, এখনই দেখাইলাম। এটা বৃক্ষের মতো, মানে আমরা কিডনির মতোও দেখাই এরকম, আবার ঘোড়ার খুরের মতোও দেখতে, হ্যাঁ, অশ্বকুরাকার। মনোসাইট নিউক্লিয়াসটি প্রাথমিক অবস্থায় গোলাকার এবং ডিম্বাকার থাকে, বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃক্ষের মতো মানে ঘোড়ার খুরের মতো দেখায়। এতে বেশি সাইটোপ্লাজম থাকে, এদের ব্যাস এত থাকে, আয়ুষ্কাল 2 থেকে 5 দিন, 2 থেকে 8% সাধারণত থাকে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু বক্ষণ করে, রোগ প্রতিরোধ করে। তাহলে কাজটা খুব গুরুত্বপূর্ণ, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণু বক্ষণ করা। লিম্ফোসাইট কি, এটা হচ্ছে বৃহৎ আকৃতি গোলাকার অখণ্ডায়িত নিউক্লিয়াস, এটার ব্যাস এগুলো পড়বে, আয়ুষ্কাল হলো 7 দিন। এবং লিম্ফোসাইট 3 ধরনের হয়ে থাকে। দেখো লিম্ফোসাইট 3 ধরনের, একটা হচ্ছে টি কোষ, একটা হচ্ছে ভি কোষ, একটা হচ্ছে এনকে মানে ন্যাচারাল কিলার সেল। টি কোষ মানে হলো টি লিম্ফোসাইট, ভি কোষ মানে হলো ভি লিম্ফোসাইট, এনকে মানে হলো ন্যাচারাল কিলার সেল। টি কোষ কোথায় তৈরি হবে, থাইমোসাইটস থেকে সৃষ্টি হবে, হ্যাঁ, থাইমাস গ্রন্থির থাইমোসাইটস থেকে এটা সৃষ্টি হবে। এবং এরা কোষ মাধ্যম অনাক্রম্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেল মেডিয়েটেড ইমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা এরা পালন করে থাকে। বিকোষ মানে হলো বি লিম্ফোসাইট, এরা অস্থিমজ্জার হিমাটোপয়েটিক মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। তাহলে কোন কোষ থেকে, অস্থিমজ্জার হিমাটোপয়েটিক মাতৃকোষ থেকে।
এরা রক্ত মাধ্যম অনাক্রম্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এটা হচ্ছে এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। এরা বিশেষ ধরনের শ্বেত রক্তকণিকা যারা অন্য কোষের মতো জন্য বিষাক্ত এবং অনাক্রম্যতার জন্য বিপজ্জনক। হ্যাঁ, ভাইরাসের বিরুদ্ধে এরা দ্রুত সাধারণ প্রদান করে, মানে সবাই বলি জীবাণুর বিরুদ্ধে কাজ করে আর কি। এরপর আসো দানাদার বা গ্র্যানিউলোসাইট। দানাদারের মধ্যে কী কী পাবো? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। লিশম্যান রঞ্জকে নানাভাবে রঞ্জিত হয়। এটা ইলা ভেনি এটা দিয়ে মনে রাখতে পারো, ইলা ভেনি। ইওসিনোফিল লাল, ভ্যাসোফিল নীল, হ্যাঁ, এবং নিউট্রোফিল বেগুনি। ওকে, এভাবে করে আমি মনে রাখছি, বাট এখন মনে হয় বর্ণগুলো একটু চেঞ্জ করছে। দানাময় বর্ণনিরপেক্ষ, এটা বর্ণনিরপেক্ষ বলতেছে। হ্যাঁ, যাই হোক, এগুলো মিলবে। ইউসিনোফিল লাল, এটা আছে, হ্যাঁ লাল, এই যে ইউসিনোফিল লাল, ইউসিনোফিল ইলা, ইউসিনোফিল লাল। আর ব্যাসোফিল নীল, ব্যাসোফিল নীল, এই যে নীল, ঠিক আছে। তাহলে দেখো ইলাভেনি দিয়ে এটা মনে রাখিও যে ইউসিনোফিল ইউসিন রঞ্জকে এটা কেমন হয়? লাল হয়। ইলা এই জন্য ইলা। ইউসিনোফিল লাল, ভ্যাসোফিল নীল, আর নিউট্রোফিল বর্ণনিরপেক্ষ, নিউট্রাল এভাবে করে মনে রাখি। তাহলে সঞ্চরণরত রক্তের 40-60% হচ্ছে নিউট্রোফিল, এবং এসব কোষের সাইটোপ্লাজম বর্ণনিরপেক্ষ, সূক্ষ্ম দানাময় এবং নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ড যুক্ত। নিউক্লিয়াসটা কেমন? 2 থেকে 5 খণ্ড যুক্ত। একটু আগে পড়ে আসলাম কিন্তু, এই যে এরকম ছিল নিউক্লিয়াসটা, এইরকম ছিল। হ্যাঁ, 2 থেকে 5 খণ্ড যুক্ত নিউক্লিয়াস, 2 থেকে 5 খণ্ড যুক্ত, আয়ুষ্কাল 2 থেকে 5 দিন। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণু ভক্ষণ করে, তাহলে ফ্যাগোসাইটোসিস করে। নিউট্রোফিল অ্যামিবয়েড চলনে সক্ষম, ইনফিনিটি স্টার এই লাইনগুলা। এরা কেমন? অ্যামিবয়েড চলনে সক্ষম, অ্যামিবয়েড চলন দেখায় এরা। সংকুচিত হয়ে কোহির জালিকা প্রাচীরভেদ করে ছোটো ছোটো ছিদ্রের মধ্যে টিস্যুতে সংকোচনে পৌঁছাতে হবে। অ্যামিবয়েড মানে হলো, মানে তোমার ধরো নিউট্রোফিলটা হচ্ছে এত বড়, এখানে একটা ছিদ্র আছে, ধরো এখানে একটা ছিদ্র আছে হচ্ছে জাস্ট এতটুকু, এই চাইলে এই ছিদ্রের মধ্যে ঢুকে যেতে পারবে। কীভাবে? ধরো এটা খুবই সংকুচিত, এই যে এখানে দেখাচ্ছে, তো এই যে দেখো এখানে খুবই সংকুচিত হয়ে যাবে, সে খুবই সংকুচিত হয়ে বড় একটা ছোটো একটা জায়গার ভিতর দিয়ে ঢুকে যায়, এটা হচ্ছে অ্যামিবয়েড চলন, ঠিক আছে। এরপর এটা ডায়াবেটিসিস, এই যে এটা তোমার এই উপস্থিত ডায়াবেটিসিস, এটা সক্ষম, এটা নিউট্রোফিল ডায়াবেটিসিসে সক্ষম, এটা একটা চলনের প্রক্রিয়ার নাম। ইউসিনোফিল কেমন? লাল হয়। নিউক্লিয়াস সাধারণত দ্বিখণ্ডযুক্ত হয় এবং এদের ব্যাস 12 থেকে 17 মাইক্রোমিটার, আয়ুষ্কাল 8 থেকে 12 দিন, এবং অ্যালার্জির বিরুদ্ধে এরা কাজ করে। গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, যে আমাদের যাদের অ্যালার্জি আছে বিশেষ করে তাদের দেখবা যে ব্লাড সিভিসি পরীক্ষা করলে ইউসিনোফিলের পরিমাণটা একটু বেশি দেখা যায়, যে অ্যালার্জির পরিমাণটা বেশি, তাদের অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে ইউসিনোফিল। ফলে যাদের অ্যালার্জি আছে তাদের দেখবা যে ইউসিনোফিল অটোমেটিক বেশি থাকে বডিতে। তো অ্যালার্জি, পরজীবী সংক্রমণ, ফ্লিহা এবং স্নায়ুতন্ত্রের রোগের কারণে ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যায়। ব্যাসোফিল, এরা শ্বেতরক্তকণিকার সবচেয়ে কম অংশ। ব্যাসোফিল ধরনের, এই ধরনের কোষের সাইটোপ্লাজম দানাযুক্ত, অপেক্ষাকৃত কম অম্লধর্মী। এগুলো ক্ষারকশক্ত হয়ে নীলবর্ণ ধারণ করে। এদের নিউক্লিয়াস 2 খণ্ডকযুক্ত বৃত্তাকার। এদের ব্যাস 12 থেকে 15 মাইক্রোমিটার, আয়ুষ্কাল 12 থেকে 15 দিন। খুব গুরুত্বপূর্ণ 2টা লাইন এখানে বলা আছে। ব্যাসোফিল হিস্টামিনকরণ করে। হিস্টামিন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হ্যাপারিনকরণ করে। হ্যাপারিন হচ্ছে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা প্রদান করে। আমরা জানি রক্তটা যখন বাইরে বেরিয়ে আসে তখন একটা রক্তটা জমাট বাঁধে ফেলে না, ব্লাড তঞ্চন প্রক্রিয়ায়, ব্লাড ক্লটিং প্রক্রিয়ায়, বাট যখন রক্তটা রক্তনালীর ভিতরে থাকে তখন এটা কিন্তু জমাট বাঁধে না। কেন? হ্যাপারিনের উপস্থিতির জন্য। হ্যাপারিন রক্তকে রক্ত জমাট বাঁধা থেকে প্রতিরোধ করে। তাহলে ব্যাসোফিলে 2টা বিষয় থাকে, একটা হচ্ছে হিস্টামিন, একটা হচ্ছে হ্যাপারিন। হ্যাঁ, হিস্টামিনের কাজ কি? রোগ প্রতিরোধ বৃদ্ধি করা। হ্যাপারিনের কাজ কি? রক্ত জমাট প্রতিরোধ করা। শ্বেতরক্তকণিকার কাজ কি? এটার ফাংশন: মনোসাইট এবং নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে, ধ্বংস করে থাকে। লিম্ফোসাইটগুলা অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে, এবং এই জন্য এদেরকে আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। ব্যাসোফিল হ্যাপারিন উৎপন্ন করে যা রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট রোধ করে। দানাদার লিউকোসাইট হিস্টামিন সৃষ্টি করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এগুলো খুব গুরুত্বপূর্ণ বললাম এখন। নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে। ইউসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ধ্বংস করে, অ্যালার্জিতে সাড়া প্রদান দেয়, ঠিক আছে। তাহলে এতটুকু হচ্ছে মূলত আমাদের শ্বেতরক্তকণিকা নিয়ে পড়াশোনা আর কি। হ্যাঁ, আমরা আজকে মূলত ওই রক্ত তঞ্চনের আগ পর্যন্ত পড়বো, এখানে অল্প পড়া স্যার অনুচক্রিকা। আগামীকাল ব্লাড ক্লটিং কীভাবে হয় এটার মেকানিজমটা পড়বো। মেকানিজমটা পড়ে মোটামুটি অনেকটুকু আগে যাবে। দেখো
তাহলে অনুচক্রিয়া পাবে প্লেটলেট বা থ্রম্বোসাইট। কোথায় থেকে তৈরি হবে? একটু আগে বললাম মেগা কেরিওসাইট, অনেক বড় একটা কোষ থেকে তৈরি হবে না এটা, বাট নিজে ছোট সাইজে, বাট তৈরি হবে অনেক বড় একটা কোষ থেকে। বড় কোষ থেকে উৎপন্ন রক্তরসে ভাসমান 1 থেকে 4 মাইক্রোমিটার ব্যাসসম্পন্ন অনিয়তাকার জিল্লাবৃত্ত এই কোষের নামই হলো নিউক্লিয়াসবিহীন। এই কোষের নাম হলো অনুচ্চক্রিকা বা প্লেটলেট। প্রতি ঘন মিলিলিটার রক্তে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ অনুচ্চক্রিকা থাকতে পারে। তাই প্রতি ঘন এমএলে কত থাকতে পারে? 1.5 থেকে 4 লক্ষ অবধি থাকে আর কি, বুঝছো? তো প্রতিদিন প্রায় 200 বিলিয়ন অনুচ্চক্রিকা তৈরি উৎপন্ন হয়। রক্তস্রোতে প্রবেশের পর এদের জীবনকাল 5 থেকে 9 দিন, মানে আয়ুষ্কাল আর কি। এবং যকৃত ফ্লিহার মাইক্রোফেজের মাধ্যমে এদের ধ্বংসপ্রাপ্তি ঘটে, মানে এগুলো আলটিমেটলি আমাদের লিভার এবং ফ্লিহা এই দুটো বিষয়ের মাধ্যমে আমাদের এটা মানে ধ্বংস হয়ে যায়। অনুচ্চক্রিকার ঝিল্লিতে অবস্থিত গ্লাইকোপ্রোটিন রক্তবাহিকার কত স্থানে বেশ করে এন্ডোথেলিয়ামে যুক্ত হয়ে ঝিল্লি থেকে বের ফসফরিক হতে হয়, এগুলো আমরা পরে পড়ব। রক্ত তঞ্চন যখন পড়বে এগুলো বিস্তারিত পড়াশোনা আছে। দেখো অনুচ্চক্রিকার কাজ কি, ফাংশন। প্রথমত আমাদের রক্ত জমাট বাঁধা, এটা মেইন কাজ হলো এটা যে রক্ত জমাট বাঁধা। অস্থায়ী প্লেটলেট ফ্লাক সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করে। রক্ত জমাট ত্বরান্বিত করতে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর করণ করে, আমরা ক্লটিং ফ্যাক্টরগুলো পড়বো আগামীকাল। প্রয়োজন শেষে রক্ত জমাট বিগলনে সাহায্য করে এটা। রক্ত জমাট যখন আর প্রয়োজন নাই, আমাদের ব্লিডিং যখন বন্ধ হয়ে যাবে তখন এটা বিগলনে সাহায্য করে ওটাকে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস করতে এটা সাহায্য করে। দেহের কোথাও ব্যথা সৃষ্টি হলে নিউট্রোফিল মনোসাইটকে আকৃষ্ট করে রাসায়নিকপাতকরণ করে। রক্তবাহিকার এন্ডোথেলিয়াম অন্তঃপ্রাচীর সুরক্ষার জন্য গ্রোথ ফ্যাক্টরকরণ করে, খুব গুরুত্বপূর্ণ। সেরোটোনিন নামক রাসায়নিকপাতকরণ করে যা রক্তবাহিকাকে দ্রুত সংকোচন উদ্বুদ্ধ করে। মানে সেরোটোনিনের কাজ কি? কনস্ট্রিকশনস অফ ব্লাড ভেসেল, আমাদের যে রক্তবাহিকাগুলো আছে এগুলোকে সংকুচিত করে ফেলা, হ্যাঁ, সংকুচিত করা। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অনুচ্চক্রিকা থাকলে রক্তনালীর ভিতরে অদরকারি রক্ত জমাট সৃষ্টি, স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। মানে স্বাভাবিকভাবে ধরো আমাদের হার্টের যে রক্তনালীটা গিয়ে সাপ্লাই করোনারি আর্টারি যেটাকে আমরা বলি, এটাতে যদি কোনো কারণে রক্ত জমাট বেঁধে যায় তখন তাকে আমরা হার্ট অ্যাটাক বলি না? স্বাভাবিকভাবে এটা কে করে? এই অনুচ্চক্রিকায় করে এটা। তো অনুচ্চক্রিকা যদি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, স্ট্রোক, হার্ট অ্যাটাক এই সমস্যাগুলো বেড়ে যায়। এগুলো একটু রিডিং দিও। রক্তকণিকাকে রক্তকোষ বলা হয় না কেন? আমরা একটা কারণ ইতিমধ্যে পড়লাম যে এরা নিজেরা নিজে তৈরি করতে পারে না, তাছাড়াও নিউক্লিয়াস, সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি ইত্যাদি কোষীয় অঙ্গাণু নাই। তাহলে কোষের যে অঙ্গাণুগুলো থাকা দরকার ক্রাইটেরিয়ার মধ্যে, এগুলো যদি না থাকে তাহলে তুমি কেন তাকে কোষ বলবা? ঠিক আছে আর কি। আমরা এতক্ষণ যা পড়েছি এখানে এগুলো একটা সামারি দেওয়া আছে, খুব 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 গুরুত্বপূর্ণ। কেউ যদি আগেরগুলো পড়তে ভালো না লাগে বা মনে রাখতে না পারো, এখানে যা আছে এগুলো একটু মনে রাখলে মোটামুটি ধরো যে হবে। হ্যাঁ, এই যে লোহিত তকনিকার সংখ্যা কত, উৎপত্তি কোথায় হয়, কাজ কি, আয়ুষ্কাল কত। কাজটা বেশি গুরুত্বপূর্ণ, সবার চেয়ে গুরুত্বপূর্ণ কাজটা। হ্যাঁ, সাধারণত তকনিকের মধ্যে দুই প্রকার, একটা হচ্ছে কি এই যে এটা হচ্ছে দানাদার, এটা হচ্ছে অদানাদার। হ্যাঁ, এটা হচ্ছে দানাদার, এটা হচ্ছে অদানাদার। তো এটার কাজ দেওয়া আছে, দিকে কাজ পড়বা, আয়ুষ্কালটা পড়বা। এটা ব্যাসোফিল ইওসিনোফিলের কাজ পড়বা। হ্যাঁ, এটা ব্যাসোফিলের মেন কাজ হচ্ছে হ্যাপারিন হিস্টামিনকরণ করা। অনুচ্চকের কাজ রক্তে জমাট বাঁধা। আয়ুষ্কাল 5 থেকে 9 দিন, 1.5 লক্ষ থেকে 4 লক্ষ থাকে। এরপরে লোহিত তকনিকা সাধারণত এখানে অনুচ্চকের একটা পার্থক্য ছক দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ, ইনফিনিটি স্টার। পার্থক্য ছকগুলো আমাদের সিকিউতে আসে বিশেষ করে। ওকে, তো আজকে আমরা এতটুকু রাখলাম। আমরা আগামীকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সিকিউর জন্য, এগুলো আমার সিকিউতে আসে, এই মেকানিজমটা বুঝতে হবে কীভাবে রক্ত জমাট বাঁধে বা রক্ত তঞ্চন, ব্লাড ক্লটিং, আমরা যখন কোনো জায়গায় কেটে যাই তখন ওখানে ব্লিডিংটা কীভাবে বন্ধ হয়, এগুলো আমরা এখানে আলোচনা করব। টোটাল এখানে 13টা ফ্যাক্টর, এগুলো একটু মনে রাখতে হয়। এরপরে এই প্রসেসটা আর কি, যে প্রসেসটা আমাদের পরীক্ষার সিকিউতে আসে, সৃজনশীল আসে, সেটা খুব ভালো মতো করে বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে, কথাটা খুব 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 গুরুত্বপূর্ণ। মোটামুটি আমাদের বায়োলজির জন্য 5 স্টার চ্যাপ্টার যেগুলো আছে এগুলো তার মধ্যে অন্যতম। তোমাদের 14টা চ্যাপ্টার থাকলে সিকিউ আসবে 8টা, কিন্তু সবগুলোতে থেকে সিকিউ আসবে না। বাট রক্তকণিকা, এই যে রক্তরস, মানে আমাদের ব্লাড সার্কুলেশন, পরিপাক, এগুলো থেকে সিকিউ মিস যায় না কখনো। সো ভালো মতো করে পড়িও প্রত্যেকটা। আমি যতটুকু পড়াচ্ছি এগুলো মোটামুটি অনেক পড়া, অনেক পড়া। আমি আজকে যতটুকু পড়িয়েছি এগুলো পড়তে 2-3 ঘন্টা সময় লাগবে, সময় দিও। ঠিক আছে।